ওয়াংখেড়ের মাটিতে 2026 টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে যে রুদ্ধশ্বাস লড়াইয়ের একটা ম্যাচ দেখে উঠলাম আজকে। এইরকম এক রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচ আইসিসি টুর্নামেন্টের কোনো নকআউট পর্বে এর আগে দেখেছে কিনা আমার ঠিক মনে পড়ছে না। কি ছিল না ম্যাচটাতে। টি-20 ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি ছক্কা, 34টা ছক্কা হয়েছে এই ম্যাচে, 499 রান হয়েছে, যেখানে জেকব বেথেল ইংল্যান্ডের মাত্র 22 বছরের একটা প্লেয়ার 105 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছে 45 বলে, প্রায় একা হাতে ভারতের থেকে ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে সেই সঞ্জু স্যামসন ইডেন গার্ডেন্সে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঠিক যেরকম ধরনের ফর্মে ছিল সেই ফর্মটাকে কন্টিনিউ করেছে। চাপের মুখে এসে জসপ্রীত বুমরার 16 নম্বর এবং 18 নম্বর ওভারে ওই রকম ধরনের বোলিং, এবং ভারতের 3 বিভাগেই যেভাবে দুর্দান্তভাবে এবিলিটি দিয়ে বেরিয়ে এসছে। একটা মনে রাখতে হবে যে এই টুর্নামেন্টে ভারত কিন্তু 12টা ক্যাচ মিস করেছে, সেখান থেকে অক্ষর প্যাটেলের ওই রকম দুর্দান্ত ফিল্ডিং, প্রত্যেকটা বিভাগেই ভারত কিন্তু আজকে দুর্দান্ত খেলেছে। তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে টি-20 ক্রিকেটটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে টি-20 ক্রিকেট দেখুন কতটা বদলে গেছে। আগে একটা সময় মনে হতো যে 160, 70 কিংবা 180 রান যে কোনো পিচে চেস করছে যে দলটা তার কাছে ভীষণ টাফ, কিন্তু আজকে 253 রান করেছে ভারত, যেটা টি-20 বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে সব থেকে বেশি রান। সেই রানটা ভারত জিতেছে মাত্র 7 রানে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু যে টি-20 ক্রিকেটটা কত আমূল বদলে গেছে। যাই হোক, এবার ম্যাচ প্রসঙ্গে ফিরি। ওয়াংখেড়ের এই পিচে বোলারদের জন্য কিন্তু বিন্দু মাত্র কিচ্ছু ছিল না, যেটা প্রথম ইনিংসে আমরা দেখেছি। ইংল্যান্ডের যে 6টা বোলার ইউজ করেছে প্রত্যেকটা বোলার কিন্তু 40+ রান দিয়েছে, 10-এর উপরে ইকোনমি। ব্যতিক্রম ছিল আদিল রশিদ, প্রথম 2 ওভারে 13 রান দিয়েছে, কিন্তু তারপরেই কিন্তু সে যখন কোটাটা পূর্ণ করে তখন কিন্তু অলরেডি তার 40 রান হয়ে গেছে। এবং ভারতের প্রথম সারির যে 7 ব্যাটসম্যান প্রত্যেকে কিন্তু 150+ স্ট্রাইকে ব্যাট করেছে, এক্সেপ্ট অভিষেক শর্মা, যাকে বলা হচ্ছিল যে এই টুর্নামেন্টের সব থেকে ধামাকাদার ব্যাটসম্যান হতে পারে। কিন্তু এই টুর্নামেন্টে অভিষেক শর্মার যে রানের খরা সেটা কিন্তু এখনও অব্যাহত। শুরুটা ভালো করেছিলেন, 1 ওভারে 2 4 পর মেরেছিলেন, কিন্তু তারপরে 7 বলে 9 রানে আউট হয়ে গেলেন। যদিও ম্যাচটা এখান থেকে ধরে নিলেন কিন্তু সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। সঞ্জুর 42 বলে 89, ঈশানের 18 বলে 39। দুবে এইখানে দুর্দান্ত একটা ক্যামিও ইনিংস খেললেন, 25 বলে 43 রানের। দুর্ভাগ্য যে হার্দিকের সঙ্গে ওই রান আউটটা তিনি হয়ে গেলেন। হার্দিক পান্ডিয়ার 12 বলে 27 এবং লাস্ট দিকে ফিনিশার এসে তিলক বর্মার 7 বলে 21 রান। মারাত্মক এই যে 7 বলে 21 রান, এইটাই কিন্তু একটা ভাইটাল হয়ে গেল। যদিও এই সঞ্জু এবং ঈশানের 97 রানের যে দুর্দান্ত পার্টনারশিপ, এবং পরবর্তীতে সঞ্জু স্যামসন এবং শিবম দুবের 22 বলে 43 রানের যে পার্টনারশিপ, সেটা কিন্তু ভারতকে এই বিশাল রানটা খাড়া করতে সাহায্য করেছে। 253 রানের চেস নকআউট পর্বে এটা সহজ হবে না আমরা ভেবেছিলাম, কিন্তু এখান থেকে ইংল্যান্ড কিন্তু অন্য কথা ভেবেছিল। একদম পুরো যদি প্রত্যেকটা দেখেন, পাওয়ার প্লে থেকে শুরু করে 10 ওভার, 12 ওভার, 15 ওভার, এমনকি 17 ওভার পর্যন্ত কিন্তু ইংল্যান্ড ভারতের সঙ্গে সমানে সমানে রান চেস করে গেছে। হ্যাঁ, তাদের কখনো 2টো বেশি উইকেট পড়েছে, কখনো 1টা উইকেট বেশি পড়েছে, কিন্তু সমান তালে ভারতের সঙ্গে কিন্তু তারা রান চেজে পাল্লা দিয়েছে। এবং এখানে আমার যদি মনে হয় যে এক্স ফ্যাক্টর যদি কিছু থেকে থাকে তবে সেটা হচ্ছে ভারতের ফিল্ডিং। এবং আজকের ম্যাচে ভারতের অক্ষর প্যাটেল যে ধরনের ফিল্ডিংটা করেছে তা এক কথায় সত্যি অনবদ্য। হ্যাটস আপ অক্ষর প্যাটেল। সেবার 2024-এর যে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আমি এর আগের ভিডিওতেও বলেছি কয়েকবার যে সেমিফাইনালে মিচেল মার্শের যে ক্যাচটা বাউন্ডারি লাইনে ধরেছিল, আজকেও কিন্তু দুর্দান্ত একটা ক্যাচ তিনি ধরেছেন ওই বাউন্ডারি লাইনে। এবং একই সঙ্গে পেছন দিকে ছুটে গিয়ে 24 মিটার দৌড়ে গিয়ে তিনি যে ক্যাচটা নিলেন তা এক কথায় সত্যি অনবদ্য। এবং একই সঙ্গে প্রথম পাওয়ার প্লে 6-7 ওভারের মধ্যে ভারতের যে বোলার প্রথম ওভারে বল করতে এসে সে কিন্তু উইকেট পেয়েছে। সে হার্দিক পান্ডিয়া ব্রেক থ্রু দেওয়া থেকে শুরু করে জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল কিংবা বরুণ চক্রবর্তী, প্রত্যেকেই কিন্তু প্রথম ওভারে বল করতে এসে উইকেট নিয়েছে। কিন্তু এখানে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে কিন্তু জেকব বেথেল এবং উইল জ্যাক্সের পার্টনারশিপ। প্রায় তারা করেছে মোটামুটি 77 রানের একটা বিশাল বড় পার্টনারশিপ গড়েছে, এবং পরবর্তীতে এই জেকব বেথেলি স্যাম কোরানের সঙ্গে 50 রানের পার্টনারশিপ গড়ে প্রায় কিন্তু ভারতের থেকে ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছিল। কিন্তু এই 22 বছরের জেকব বেথেল যেভাবে ব্যাট করেছে আজকে, আমার তো মনে হয় ভবিষ্যতের ইংল্যান্ডের সুপারস্টার হতে যাচ্ছে সাদা বলে। জশ বাটলার ফর্মে নেই, ফিল শল্টও ফর্মে নেই, কিন্তু এখান থেকে জেকব বেথেল যেভাবে আজকে 45 বলে 105 রানের ইনিংস খেলেছে, 8টা 4 এবং 7টা ছক্কা মেরেছে। যখন প্রথমে 12টা বল খেলেছে তার মধ্যেই তার 5টা ছক্কা অলরেডি হয়ে গেছিলো। অর্থাৎ কি মুডে তিনি এসে ব্যাট করছিলেন।
যখন শিবম দুবের লাস্ট ওভারে সে যে রান আউটটা হয়েছে, তার আগে পর্যন্ত যেভাবে ব্যাট করছিল মনে হচ্ছিল যে এই ম্যাচটা বোধহয় তিনি বের করে নিয়ে যেতে পেরেছেন। তো এখান থেকে যদি দেখেন ভারতের বোলিংটা নিয়ে কিন্তু আমি লাস্ট ভিডিওগুলোতে বারবার বলছি, আজকেও সেই কথা, একই কথা প্রযোজ্য, যে ভারতের বোলিং কিন্তু ভীষণ চিন্তায় রাখবে। যদি জসপ্রীত বুমরা না থাকে তাহলে এই ভারতীয় দলটার বোলিং অ্যাটাকটা যে কি যাচ্ছে তাই রকমের হয়ে যাবে, সেটা আজকের ম্যাচ, এর আগে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা দেখেছি। তাই নয়, আমরা ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও কিন্তু ভারতের এই ছন্ন ছাড়া বোলিং লাইন আপটা দেখেছি। এখানে যদি দেখেন যে বরুণ চক্রবর্তী প্রথম ওভারে জসবাল্লারের উইকেটটা নিয়েছে ঠিকই, কিন্তু এক ওভারে 23-24 রান খেয়ে গেছে। এবং যদি ভারতের আমরা যদি বোলিং পারফরমেন্সটা দেখি, তবে অর্শদীপ সিং 4 ওভারে 51 রান খেয়ে গেছে, একটা উইকেট নিয়েছে যদিও। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 38 রান। এই হচ্ছে আর একজন ক্যারেক্টার যে জসপ্রীত বুমরার সঙ্গে সমান তালে বল করেছে। এবং 19 নম্বর ওভারে এসে যে প্রথম বলে জেকব বেথেল তাকে 6 মেরে সেঞ্চুরি পূর্ণ করেছে, তারপরে ওই ওভারে আর মাত্র 3টে সিঙ্গেল দিয়ে ওভারটা কমপ্লিট করা, হ্যাটস অফ হার্দিক পান্ডিয়া। এবং ওই 12 বলে 27 রান, দুর্দান্ত। এর সঙ্গে আমরা যদি অক্ষর প্যাটেলের 3 ওভারে 35 রান দিয়েছে, ইকোনমি অনেকটাই ওপরে, একটা উইকেট নিয়েছে ঠিকই, কিন্তু তার যে 3টে ক্যাচ এবং তার যে ফিল্ডিং দুর্দান্ত। বাপু দুর্দান্ত ফিল্ডিং করে, যে আমার কাছে যদি সঞ্জু স্যামসন এই ম্যাচে যদি ম্যান অফ দ্য ম্যাচ না হতো, কিংবা জসপ্রীত বুমরার ওই দুর্দান্ত স্পেলের পরে যদি কাউকে বলা হয়, যদি ফিল্ডিংয়ে ম্যান অফ দ্য ম্যাচের কথা বলা হয়, আমি নির্দ্বিধায় বলবো অক্ষর প্যাটেল এই ক্ষেত্রে অগ্রগণ্য। কিন্তু সমস্যা হচ্ছে ভারতের স্পিন বোলিং। বরুণ চক্রবর্তী 4 ওভারে 64 রান খেয়ে গেছে, 16 ইকোনমি রেটে, একটা উইকেট পেয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডিওয়াল্ড ব্রেভিস বরুণ চক্রবর্তীকে এমন মারলো, তারপরে বরুণ চক্রবর্তী যেন পুরো ছন্দটাই নষ্ট হয়ে গেল। গোটা টুর্নামেন্টে সে কিন্তু আর ঠিকভাবে লাইন লেন্থ খুঁজে পাচ্ছে না, এবং যেভাবে একের পর এক রান দিয়ে চলেছে। এবং এই ম্যাচটাতে যদি দেখেন, এই সেমিফাইনালে জোফরা আর্চার 4 ওভারে 63 রান দিয়েছে, সেখানে বরুণ চক্রবর্তী 4 ওভারে 64 রান, অর্থাৎ সব থেকে বেশি রান কিন্তু হজম করেছে বরুণ চক্রবর্তী। ফলে এই জায়গাটা কিন্তু ভীষণ কনসার্নিং ব্যাপার হয়ে যাচ্ছে, যে মিডল ওভারে যদি বরুণ চক্রবর্তী উইকেট তুলতে না পারে এবং এইরকমভাবে যদি রান দিতে থাকে, সেটা কিন্তু ফাইনালে ভীষণ বড় চিন্তার। কারণ ফাইনালে নিউজিল্যান্ডের যে ওপেনার আছে ফিন অ্যালেন, সে একতরফা যেভাবে ইডেন গার্ডেন্সে আগের দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 33 বলে সেঞ্চুরি করেছে, ফলে যদি মিডল ওভারে ভারতের স্পিন বোলিং এইরকমভাবে চলতে থাকে, তাহলে সেটা কিন্তু ভীষণ প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। এই মুহূর্তে জসপ্রীত বুমরাকে কেন বিশ্ব ক্রিকেটের নাম্বার 1 ফাস্ট বোলার বলা হয়, সেটা এই চাপের মুখে, যেখানে ওয়াংখেড়ের পিচে বোলারদের জন্য কিচ্ছু নেই, সেখানে হার্দিক পান্ডিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দলের দায়িত্বটা তিনি তুলে নিলেন, সেটা আবারও প্রমাণ করে কেন তিনি জসপ্রীত বুমরা। 4 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট, ইকোনমি 2 দলের বোলারদের মিলে সব থেকে কম 8.20, এবং তার সঙ্গে তার ওই 16 নম্বর ওভারে 8 রান এবং 18 নম্বর ওভারে 6 রান। জাস্ট একবার ইমাজিন করুন, স্লগ ওভারে যেখানে জেকব বেথেল এবং স্যাম কোরানের মতো প্লেয়ার রয়েছে, সেখানে 2 ওভারে লাস্ট 2 ওভারে 14 রান দিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনা, এটা জসপ্রীত বুমরার পক্ষেই সম্ভব। এবং শেষ ওভারে যখন আপনার শিবম দুবে বল করতে এলো, তখন তার জন্য 30 রান আছে, অর্থাৎ তাকে জাস্ট 2টো বল ভালো করতে হবে, আর সেই 2টো বলই কিন্তু তিনি ভালো করেছেন। রাদার 3টে বল ভালো করেছেন, যার মধ্যে প্রথম বলেই কাজ হয়ে গেছে, জেকব বেথেল রান আউট হয়েছে হার্দিক পান্ডিয়া লং অফ থেকে থ্রোটা করে। তো তারপরেও সে 22 রান খেয়ে গেছে, সেটা আলাদা বিষয়। আমি বলেছিলাম যে শিবম দুবেকে লাগবে, কারণ ভারত আজকে 5টা বোলার ইউজ করেছে, ফলে শিবম দুবেকে এই জায়গাটায় অবশ্যই লাগতো একটা ওভারের জন্য, কিন্তু শিবম দুবে নিজের কার্যসিদ্ধি করেছে। তো যাই হোক, আগামী 8ই মার্চ 2026 টি20 বিশ্বকাপের ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে আহমেদাবাদের এই মাঠে। আহমেদাবাদের এই মাঠটা আমাদের জন্য কিছুটা অপয়া বলা যেতে পারে, কারণ 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের সেই দগদগে ক্ষতটা আমরা এখনও বহন করে চলেছি। আর যদি দেখেন যে নিউজিল্যান্ড এবং ভারত এখনও পর্যন্ত মোট 4টে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে, যার মধ্যে থেকে নিউজিল্যান্ড 2টো জিতে আছে, এটা ধরলে। একটা হচ্ছে 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, যেখানে সৌরভ গাঙ্গুলির ভারতকে নিউজিল্যান্ড হারায়। অন্যদিকে 2021-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সেখানেও কিন্তু বিরাট কোহলির ভারতকে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। একমাত্র 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে ভারত নিউজিল্যান্ডকে হারায়। এবার হচ্ছে 2026-এর টি20 বিশ্বকাপের ফাইনাল। দেখা যাক আগামী 8ই মার্চ ভারত এবং নিউজিল্যান্ডের কে জেতে। নিউজিল্যান্ড যদি এই ফাইনাল জেতে, তবে নিউজিল্যান্ড প্রথমবারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে ভারত যদি এবার বিশ্বকাপ জেতে, তবে
টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথমবারের জন্য কোনো দেশ পর পর দুবার বিশ্বকাপ জিতবে। কিন্তু এই সব কিছুর মধ্যে আমার একটাই এখনও কনসার্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ভারতের স্পিন বোলিং সমস্যা। এখানে বরুণ চক্রবর্তীকে বসিয়ে যদি কুলদীপ যাদবকে খেলানো হয় সেটা বোধহয় বেটার হতে পারে। আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।